আগের দিনের লেকচারে আমরা হরমোন মেকানিজম বা হরমোন অ্যাকশন মেকানিজমটা পড়েছিলাম। বেশ কিছুটা লাস্টের দিকের অংশ বাকি থেকে গিয়েছিল। আজকে সেই অংশটাই আগে বাড়ব। তোমরা বোর্ডে এখন দেখতে পাচ্ছ দুটো স্টেজ, যেটা অলরেডি আগের লেকচারে আমরা শেষ করেছিলাম। জেনারেলি হরমোন দু ধরনের সলিবিলিটি দেখায়, একটা ওয়াটার সলিবিলিটি আর একটা হলো লিপিড সলিবিলিটি। ওয়াটার সলিবিলিটি মানে জলে যারা দ্রাব্য, লিপিড সলিবিলিটি মানে লিপিডে যারা দ্রাব্য। এরা দুজন ঠিক দুজনের বিপরীত নেচার হয়ে থাকে। যারা লিপিড সলিবল হয় তারা কোনোভাবে ওয়াটারের আশেপাশে গিয়ে সলিবল হবে না, ও ওয়াটারের আশেপাশে যাবেই না, খুব ভয় খায়। সেই জন্য জেনারেলি এদেরকে আমরা বলে থাকি হাইড্রোফোবিক গ্রুপ। এদিকে কি বলা হয় থাকে? হাইড্রোফোবিক। হাইড্রো মিন জল, ফোবিক মিন ভয় খায়। হাইড্রো মিন জল, ফোবিক মানে কি ভয় খায়। একই অপোজিটে তাহলে এরা তো জলে দ্রবীভূত হয়, তার মানে এরা হচ্ছে জল ভালোবাসে, এদেরকে বলবো হাইড্রোফিলিক। এই শব্দগুলো কিন্তু একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দিতে পারে। হাইড্রোমিন জল, ফিলিক মানে ভালোবাসে, হাইড্রোমিন জল, ফোবিক মানে ভালোবাসে না, ভয় করে। লিপিড সলিবল যারা, তারা জলকে দেখলে দূরে পালায়। একইভাবে ওয়াটার যারা, তারা লিপিডকে দেখলে দূরে পালায় বা লিপিড তাদেরকে কাছে ঘেঁচতে দেয় না। সেই কারণে আগের দিনে আমরা যখন হরমোনের ক্যাটাগরি পড়ছিলাম তখন দেখেছিলাম যে ধরো লিপিড ধর্মীয় হরমোন যারা স্টেরয়েড বা থাইরক্সিন, এগুলোর অলরেডি আমি ক্যাটাগরি আগের দিনে করেছিলাম। স্টেরয়েড হরমোন উদাহরণ আমরা পড়েছিলাম কার্পেট দিয়ে। কী দিয়ে পড়েছিলাম? কার্পেট। আশা করি তোমরা রিকল করতে পারছো। যদি না দেখে থাকো আগের লেকচারটা অবশ্যই দেখো, তারপরে এই লেকচারটা কন্টিনিউ করো। এখন এই হরমোনগুলো যদি আমি ধরছি এটা কোনো একটা হরমোন, আমি জাস্ট উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি, এটা ধরো টেস্টোস্টেরন, ধরো কথার জন্য বলছি, ধরো এটা হলো টেস্টোস্টেরন হরমোন। এখন এই টেস্টোস্টেরন হরমোনটা সেলের মধ্যে গিয়ে কাজ করবে, কারণ আমরা জানি প্রত্যেক হরমোন তাদের নিজেদের অ্যাক্টিভিটি একটা সেলের মধ্যে গিয়ে ফাংশন করে বা কাজ দেখায়, সেলের ওপর গিয়ে কাজ করে। এই টেস্টোস্টেরন যে হরমোনটা, ও কি করবে? এই সেলের মধ্যে গিয়ে কাজ দেখাবে। এখন এই টেস্টোস্টেরন হরমোন যেহেতু লিপিড ধর্মীয় হরমোন, তাই এটা হচ্ছে একটা সেলের সেল মেমব্রেন। আগের দিনেও বলেছিলাম, আজকেও বলছি। এই সেল মেমব্রেনটা আমরা দেখতে পাই বাইরের দিকে লিপিডের লেয়ার থাকে। যে জিনিস লিপিডের তৈরি, লিপিডের লেয়ার তাকে সহজে সেলের মধ্যে এন্ট্রি দেয়। এই কারণে টেস্টোস্টেরন লিপিডের তৈরি হওয়ার জন্য বা লিপিড ডেরিভেটিভ হওয়ার কারণে ওরা সহজে কিন্তু সেলের মধ্যে প্রবেশ করে। সেলের মধ্যে প্রবেশ করার পর এই সেলের মধ্যে থাকে রিসেপ্টর, যাকে বলা হয় হরমোন রিসেপ্টর। স্টেরয়েডের ক্ষেত্রে এই রিসেপ্টর এই সাইটোপ্লাজমের মধ্যে থাকতে পারে, অথবা সবুজ কালি দিয়ে আমি যে নিউক্লিয়াস এঁকেছি, নিউক্লিয়াসের মধ্যে কিন্তু রিসেপ্টরটা থাকতে পারে। যদি সাইটোপ্লাজমে থাকে তাকে আমরা বলে থাকি সাইটোপ্লাজমিক রিসেপ্টর, যদি নিউক্লিয়াসের মধ্যে থাকে তখন তাকে আমরা বলে থাকি নিউক্লিয়ার রিসেপ্টর। এই হরমোনটা সেলের মধ্যে প্রবেশ করবে এবং তার নির্দিষ্ট রিসেপ্টরে গিয়ে আটকে যাবে। এই যে রিসেপ্টর এঁকেছি এই ব্লু কালার দিয়ে আমি, এটা হচ্ছে রিসেপ্টর, এখানে গিয়ে হরমোনটা আটকে গেছে এই লাল কালারের। ঠিক আছে, এখন হরমোন এবং রিসেপ্টর এরা মিলে তৈরি করা একটা কমপ্লেক্স, তার নাম হলো হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। আগের লেকচারে এটা বলেছিলাম। এবার এ হয় সাইটোপ্লাজমে যুক্ত হতে পারে অথবা নিউক্লিয়াসের মধ্যে যুক্ত হতে পারে, এখানেও একই নাম, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। এবার এই লিপিড ধর্মীয় হরমোন ডাইরেক্টলি যেহেতু সেলের মধ্যে প্রবেশ করে এবং ডাইরেক্ট ডিএনএর সঙ্গে ইন্টারফেয়ার করতে পারে, সেই কারণে সেলের ডিএনএ রিলেটেড যদি কোনো পরিবর্তন কিছু করতে হয় তাহলে কিন্তু এর ডাইরেক্টলি সেই কাজে হেল্প করতে পারে। এটা তোমাদের একটা এনসাইটে খুব ইম্পর্টেন্ট লাইন, যে কে ডিএনএর কাজ বা জেনেটিক মেটেরিয়ালকে রেগুলেট করতে পারে। অ্যান্সার হবে লিপিড ধর্মীয় হরমোন। উদাহরণ যদি জিজ্ঞাসা করে, লিপিডে যারা আছে স্টেরয়েড বা থাইরক্সিন, এরা কিন্তু অ্যান্সার হবে। অপরপক্ষে ওয়াটার যারা সলিবল, তারা কিন্তু লিপিড বিরোধী বা লিপিড তাদেরকে ঢুকতে দেয় না এবং তারা ঢুকতেও পারবে না। তাহলে এটা ধরো ওয়াটার সলিবল কোনো একটা হরমোন, এনসাইটে উদাহরণ দিয়েছি এফএসএইচ। এ কি করবে? ঢুকতে পারবে না। তখন এখানে ধরো একটা গার্ডম্যান আছে লিপিডের, যে বলবে তোমরা প্রোটিন ধর্মী হরমোন, তোমরা এখানে ঢুকতে পারবে না, তোমরা তোমাদের যা মেসেজ আছে, এখানে আমাদের একটা মেসেজ বক্স আছে, এখানে দিয়ে যাও। এই সবুজটা ধরো মেসেজ বক্স, এই সবুজটা মেসেজ বক্সে ও মেসেজ দিয়ে যাবে। এই মেসেজটা নিয়ে এই ভিতরে অন্য কোনো একটা রূপে মেসেজ পাঠাবে। ধরো আমি এরকমভাবে একটা ছবি আঁকলাম যে এটা হচ্ছে মেসেজ, এখান থেকে গ্রহণ করেছে, কি বলেছে ওই মেসেজটা অন্য একটা কাগজে লিখে পাঠিয়েছে। সে ফার্দার এসে এই সেলের মধ্যে কাজ করবে এবং সেলের যা যা কাজ রেগুলেট করা সেটা করবে। তাহলে এর সঙ্গে এর মোটামুটি পার্থক্য কী? এ ডাইরেক্টলি সেলের মধ্যে ঢুকতে পারে এবং সেলের কাজকে অল্টার করতে পারে ডাইরেক্টলি। এখানে তো সেলের কাজকে অল্টার করে কিন্তু ইনডাইরেক্টলি। যেহেতু এর ডিএনএর সঙ্গে যুক্ত হতে পারে, তাই ডিএনএর উপর এর ডাইরেক্ট প্রভাব আছে, এর ডিএনএর সঙ্গে ডাইরেক্ট কোনো প্রভাব নেই। এবার আমি যে বললাম যে এ এখান থেকে এখানে মেসেজ নিয়ে আসছে, আমরা হরমোনের নামে পড়েছিলাম যখন সংজ্ঞা পড়েছিলাম যে এরা হচ্ছে মেসেঞ্জার। যেহেতু এ প্রাথমিক মেসেজটা নিয়ে আসে, তাই একে বলা হয় প্রাইমারি মেসেঞ্জার। অপরভাবে একেও প্রাইমারি মেসেঞ্জার বলবো, হরমোন মানেই প্রাইমারি মেসেঞ্জার। কিন্তু এখানকার হরমোন ডাইরেক্ট মেসেজ নিয়ে এসে কোথায় দিচ্ছে কাজ? নিউক্লিয়াসে কাজ করছে, ডিএনএতে কাজ করছে। কিন্তু এক্ষেত্রে সেই সুবিধা নেই।
এরা প্রথমে মেসেজ এখান থেকে নিয়ে এসে রিসেপ্টরে দিল, রিসেপ্টরে দেওয়ার পর হরমোন রিসেপ্টর একটা কমপ্লেক্স তৈরি হলো, ও ফার্দার আরেকজনকে দিয়ে ওর মেসেজটা কোথায় পাঠাচ্ছে? ভিতরে। সেকেন্ড যে মেসেজ কাজ করছে তাকে আমরা বলে থাকি সেকেন্ডারি মেসেঞ্জার, সেকেন্ডারি মেসেঞ্জার। আর একে বলা হয় প্রাইমারি মেসেঞ্জার, কাকে? হরমোনকে। এতটুকু বোঝা গেছে। এটাই হচ্ছে হরমোনের যে মেকানিজম, সেটা এখানেই শেষ হলো। এরপর আমরা যে নেক্সট টপিক, খুব ইন্টারেস্টিং টপিক, হাইপোথ্যালামাস এবং পিটুইটারির দিকে এগিয়ে যাব। চলো এগিয়ে যাওয়া যাক। এবার নেক্সট টপিক হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস পড়ার আগে যে জিনিসটা আমি সবসময় পড়াই, আমি একটু অন্যভাবেই পড়াই, যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি চেষ্টা করি ওইভাবে পড়ানো। হাইপোথ্যালামাস বোর্ডে লেখা আছে। হাইপোথ্যালামাসের হরমোনগুলো আমরা পড়বো, কিন্তু তার আগে পিটুইটারি যে হরমোনগুলো আছে, যেগুলো ক্লাস 10-এ তোমরা অলরেডি পড়ে এসেছো, সেটার উপর একটু ফোকাস করব। চলো দেখা যাক পিটুইটারির হরমোন। তো আমি লিখলাম এখানে পিটুইটারি। পিটুইটারি কী জিনিস না? পিটুইটারি হলো আমাদের বডির একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তার আগে একটু বেসিক আমাদের বডির মধ্যে কতগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে সেটা নিয়ে একটু ডিসকাস করি, কারণ হরমোন মেকানিজম শেষ করার পরেই এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে একটু বেসিক ধারণা দিলে তোমাদের সব জিনিসটা একটু বুঝতে সুবিধা হয়ে যাবে। আমি এখানে একটা বেসিক, একটা রাফ একদম এন্ডোক্রাইন মানুষের ছবি আঁকছি, যার মাধ্যমে এন্ডোক্রাইন গ্ল্যান্ডটা বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা একটা মানুষের ছবি। ঠিক আছে, খুব ভালো হয়নি, মোটামুটি যতটুকু হয়েছে ততটুকুই বোঝার চেষ্টা করো। এই মানুষটার এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা মাথা এঁকেছি, এই দুটো হাত এঁকেছি, এটা মানুষের শরীর এঁকেছি, এর নিচে এখানে পা হবে, এটুকু তো বুঝতে পারছো আশা করি। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো সম্পর্কে বুঝতে আশা করি অসুবিধা কিছু হবে না। তো দেখো, এই মাথার মধ্যে এইভাবে একটা গ্ল্যান্ড অবস্থান করে, এর নাম হলো হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের সঙ্গেই যুক্ত একটা গ্রন্থি থাকে, তার নাম হলো পিটুইটারি। এর নাম কি? পিটুইটারি। আর এই পিটুইটারির আশেপাশেই এরকম জায়গাতে একটা গ্ল্যান্ড অবস্থান করে, তার নাম হলো পিনিয়াল, পিনিয়াল গ্ল্যান্ড। এখানে আমি যে কটা গ্ল্যান্ডের বা যে কটা গ্রন্থির ছবি আঁকছি, প্রত্যেকটা কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমাদের বডির মধ্যে যেগুলো মেজর এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সেগুলো নিয়ে আমি এখানে কিন্তু ছবি আঁকছি। তো দেখতেই পাচ্ছ, এর নাম হলো হাইপোথ্যালামাস, এটা হলো পিটুইটারি, এটা হলো পিনিয়াল গ্ল্যান্ড। প্রত্যেকটা সম্পর্কে একদম বেসিক ডিসক্রিপশানে আমরা সব কিছুই ডিসক্রাইব করব। এই তিনটে মাথার মধ্যে মেন আছে, যেগুলো আমাদের সিলেবাসের অন্তর্গত। এরপরে গলার এখানে, এই যে আমার গলা তোমরা দেখতে পাচ্ছ এখানটা, এই জায়গাতে একটা গ্ল্যান্ড আছে যেটা বাটারফ্লাইয়ের মতো দেখতে, অর্থাৎ প্রজাপতির মতো দেখতে। আমি এটা তো এইভাবে সাইড ভিউ নিয়েছি, এইভাবে সাইড ভিউ নিয়েছি, এটা যদি ফ্রন্ট ভিউ নিই, অর্থাৎ এরকম, আমি ছবিটা ওইভাবে আঁকছি। তো এরকম ধরনের একটা গ্ল্যান্ড পাওয়া যায়। কার মতো দেখতে পাচ্ছ? এটা প্রজাপতির মতো বা বাটারফ্লাইয়ের মতো দেখতে নয়। এই গ্ল্যান্ডটার নাম হলো থাইরয়েড। এটার নাম নিশ্চয়ই তোমরা কম বেশি সবাই শুনেছ। আর এই থাইরয়েড গ্ল্যান্ডটা, ধর কথার জন্য বলছি, আমার গলার মধ্যে থাইরয়েড গ্ল্যান্ডটা এইভাবে আছে প্রজাপতির মতো, এত বড় নয়, ছোট। এবারে থাইরয়েড গ্ল্যান্ডটা আমি বাইরে বের করেছি। বের করার পর এইভাবে ঘুরিয়ে যদি পিছন দিকে দেখাই, তো তোমরা দেখতে পাবে এখানে, 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 এখানে। অর্থাৎ এই থাইরয়েড গ্ল্যান্ডটা সামনের দিকে, এটা এর পিছনের দিকে চারটে গ্ল্যান্ড আছে ছোট ছোট দানার মতো। এদেরকে বলা হয় এরি ভাই। তাদের নাম হচ্ছে, এরকমভাবে আমি পিছন দিকের জন্য ডিনোট করলাম চারটে। এর নাম হলো প্যারাথাইরয়েড। কি নাম? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। কি নাম? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। কার পিছনে থাকে? থাইরয়েডের পিছনে। থাইরয়েড যখন পড়বো তখন প্যারাথাইরয়েডটা পড়বো একবারে, তখন পুরো বেসিক একদম সব কিছুই জানিয়ে দেবো। এটা গলার মধ্যে থাকে। এরপর জাস্ট এখান থেকে নেমে আসলেই আমাদের বুকের এখানে দেখবে, হাত দিয়ে দেখো, এই যে বরাবর আমার বোতাম আছে, এখানে একটা হাড় আছে, এর নাম হলো স্টারনাম। কি নাম? স্টারনাম। এই স্টারনাম বোনের জাস্ট নিচেই আছে একটা গ্ল্যান্ড, তার নাম হলো থাইমাস। আমি এইভাবে ছবিটা আঁকলাম, নাম হচ্ছে থাইমাস। এই গ্রন্থিটার নাম কি, যেটা গলায় আছে, এর নাম হলো থাইরয়েড, যেন মনে থাকে। আর এর নাম হলো থাইমাস, মনে থাকবে আশা করি। এ হলো থাইরয়েড, তার পিছনে আছে প্যারাথাইরয়েড। থাইরয়েডের সঙ্গে নাম, প্যারা মানে পিছনে, বা রেট্রো ইউজ করা হয় পিছনের জন্য। আর এই বুকের নিচে যেখানে এখানটাই আছে, এর নাম হলো থাইমাস। এখান থেকে যখন নিচে আসবো, নিচে দেখতে পাবো এরকম একটা ট্রায়াঙ্গুলার শেপেড অর্গ্যান। এর নাম হলো বাংলায় অগ্নাশয় এবং ইংলিশে একে বলা হয় প্যানক্রিয়াস। ইংলিশে কি বলা হয়? প্যানক্রিয়াস। বাংলায় বলা হয় অগ্নাশয়। থাইমাসের বাংলা শব্দ কিছু নেই, থাইমাস, থাইমাস। এরপরে এখান থেকে নেমে আসলে আমরা এখানে নিচে দেখতে পাই আমাদের বডির দুটো কিডনি, যেটা সামনের দিকে পেটের কাছে অবস্থান বলছি না, পিছনের দিকে অবস্থান করে।
কিন্তু ছবিটা জাস্ট বোঝার জন্য তোমাদেরকে এই জায়গায় আমি লোকেশনটা দেখিয়েছি। কিডনির সঙ্গে দুটো অর্গান যুক্ত থাকে, জাস্ট কিডনির মাথার উপরে অবস্থান করে। এই দুটো গ্ল্যান্ডের নাম হলো অ্যাড্রিনাল গ্ল্যান্ড। কী নাম? অ্যাড্রেনাল গ্ল্যান্ড। আমরা জেনারেলি কিডনির রোগ হলে বলি না রেনাল কিছু ডিসফাংশন হয়েছে, মানে কিডনির জন্য আমরা সায়েন্টিফিক বা মেডিকেল ভাষায় শব্দ ইউজ করি রেনাল। রেনালের সঙ্গে যদি কোনো একটা গ্রন্থি অ্যাড থাকে, যুক্ত থাকে, তখন তাকে আমরা বলবো অ্যাডরেনাল। তাহলে অ্যাডরেনাল নামটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই, নাম কোনোদিন আর ভুলবেন আশা করি। অ্যাডরেনাল, অ্যাড মানে যুক্ত থাকা, রেনাল মানে কিডনির সঙ্গে যুক্ত যে গ্রন্থি তাকে বলা হয় অ্যাডরেনাল। আশা করি তোমরা এটা আর কোনোদিন ভুলবে না। এরপরে আর দুটো মেজর জিনিস আছে। এবার এটা যদি একটা মহিলার বডি হয়, মেয়ের বডি, তখন এই কোমরে উদরভাগের নিচে এখানে অবস্থান করে দুটো ডিম্বাশয় গ্রন্থি। এরকমভাবে দুদিকে দুটো ডিম্বাশয় অবস্থান করে। আমি জাস্ট ছবিটা একটু বোঝার জন্য এইভাবে আঁকি, ইউটেরাসটা নিয়ে। এই দুটোকে বলা হয় ডিম্বাশয়, ইংলিশে এদেরকে বলা হয় ওভারি। আর এটা যদি পুরুষ হয়, পুরুষের দেহের বাইরে একটা থলির মধ্যে দুটো গ্ল্যান্ড অবস্থান করে, যাদেরকে বলা হয় টেস্টিস। কি বলা হয়? টেস্টিস। এই যে ছবিটা এঁকেছি, এটা হলো টেস্টিস। একে ইংলিশে বলা হয়, বাংলায় বলা হয় শুক্রাশয়, ইংলিশে বলা হয় টেস্টিস। এটা দেহের বাইরে অবস্থান করে পুরুষদের ক্ষেত্রে, এটা মহিলাদের ক্ষেত্রে। অর্থাৎ এই দুটোর মধ্যে যে কোনো একটা অবস্থান করবে। পুরুষদের ক্ষেত্রে টেস্টিস অবস্থান করবে, মহিলাদের ক্ষেত্রে ওভারি অবস্থান করবে। এটাই নিয়ে আমাদেরকে এই চ্যাপ্টারটা পড়তে হবে। এটাই হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ডের একদম বেসিক ডেসক্রিপশন। এরপরে প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা স্টাডি করব, হয়তো ডিফারেন্ট পার্টে আসবে। আজকের পার্টে আমরা পড়ব হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ড। লেখাও আছে হাইপোথ্যালামাস। ওই ছবিটা তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছো। তোমরা যারা ভিডিও দেখছো তারা চেষ্টা করো যে নিজের খাতাতে এগুলো হ্যান্ড রিটেন নোট তৈরি করে নেওয়ার। নিজেরা যদি নোট তৈরি করে নাও, কোনো দিন আর ভুলবে না। ক্লাসে তো ভালো করে দেখছোই, যদি একবার নোট নামিয়ে দাও আর কোনো দিন কিন্তু ভুলবে না। সুতরাং নোট নামিয়ে নেওয়ার চেষ্টা করো। এরপর প্রথম যে গ্ল্যান্ডটা নিয়ে পড়বো সেটা হলো হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস নিয়ে পড়তে গেলে প্রথমে পড়তে হবে পিটুইটারি গ্ল্যান্ডের একটু বেসিক কিছু জিনিস। পিটুইটারির সম্পূর্ণ ডেসক্রিপশন একটু পরে পড়বো, জাস্ট একটা বেসিক জিনিস প্রথমে জানতে হবে, তা নাহলে হাইপোথ্যালামাস আমি পড়াতে পারি না, অন্য স্যাররা পড়াতে পারে না, হয়তো আমি পড়াতে পারি না। আমি তো পিটুইটারি নিয়ে একটুখানি বেসিক জিনিস বলবো। আমি কিছুক্ষণ আগে এই ছবিটা আঁকার সময় বললাম না, হাইপোথ্যালামাসের সঙ্গে একটা গ্রন্থি যুক্ত থাকে, তার নাম হলো পিটুইটারি। এই পিটুইটারি গ্রন্থিটাকে যদি আমি ভাঙি, তখন দেখতে পাই যে পিটুইটারিটা এই ধরনের একটা গ্রন্থি। কেমন টাইপের গ্রন্থি? এই ধরনের একটা গ্রন্থি। এর উপরে কে অবস্থান করে? কিছুক্ষণ আগেই বললাম, ছবিতেও দেখিয়েছি। এর উপরে অবস্থান করে এইভাবে হাইপোথ্যালামাস, এবং হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত করে একটা এই ধরনের লম্বা স্টক। ঠিক আছে, এই লম্বা স্টকটা কি করে? পিটুইটারি, এই ব্লু কালারের পিটুইটারি গ্রন্থিকে লাল কালার হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত করে। পিটুইটারির এটা তাহলে কি হলো? এটা হলো হাইপোথ্যালামাস। এই যে অংশটা যুক্ত করে একে বলা হয় ইনফান্টিবুলাম। আর এই দুটো হলো পিটুইটারি। দেখো এই যে অংশটা আমি এঁকেছি না, আমার মাথাটা যদি এরকম থাকে, আমার মাথায় যখন পিটুইটারি গ্ল্যান্ড থাকে, তাহলে এরকমভাবে সামনের দিকে আমি ছবিটা এঁকেছি। তাহলে বলো আমার সামনের দিকের অংশ, তাকে আমি কি বলবো? অগ্র। তাহলে এটা অগ্র, আর এটা কি হবে? পশ্চাৎ। এবার অগ্রকে আমরা ইংলিশে বলে থাকি এটা অগ্র, আর এটা হলো পশ্চাৎ। ইংলিশে অগ্রকে আমরা বলে থাকি অ্যান্টেরিয়র। কি বলে থাকি? আর পশ্চাৎকে বলে থাকি আমরা পোস্টেরিয়র। তাহলে পিটুইটারির অংশ কার অংশ? কার অগ্র অংশ? কার পশ্চাৎ অংশ? পিটুইটারির। সুতরাং আমরা বলবো যে অ্যান্টেরিয়র পিটুইটারি। কি বলবো? আর পোস্টেরিয়র পিটুইটারি। কার অংশ? পিটুইটারি অংশ। এই অংশটা অ্যান্টেরিয়র পিটুইটারি, এই অংশটা হলো পোস্টেরিয়র পিটুইটারি। এখন এই অংশটা যখন বুঝতে পেরে গেছো, এরপরে একটা তোমাদেরকে সারপ্রাইজ দিই। সেটা কি না, এখানে মিডিলে আর একটা জিনিস অবস্থান করে, এটাকে বলা হয় মিডল পিটুইটারি। কি বলা হয়? মিডল পিটুইটারি। এই মিডল পিটুইটারিটা সম্পর্কে একটু পরে ডিসক্রিপশন দেবো, যখন পিটুইটারি নিয়ে সম্পূর্ণভাবে ডিসকাশন করব। জাস্ট এখন শুনে রাখো। এবার এই যে পিটুইটারি গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছ, এখানে টোটাল হরমোন খরিত হয় 9টা। কটা? 9টা খরিত হয়। শব্দটা ভালো করে শোনো, খরিত হয় পিটুইটারি। তাহলে প্রশ্ন যে কটা হরমোন তৈরি হয়? এখানে হরমোন তৈরি হয় 7টা। দুটো হরমোন হাইপোথ্যালামাসে তৈরি হয়, যারা এখানে জমা থাকে এবং খরিত হয়। সেটা হাইপোথ্যালামাস নিয়ে একটুখানি বলার পরেই বলছি। তো আমি বললাম যে এখানে টোটাল 9টা হরমোন খরিত হয়। কোন অঙ্গ থেকে বা কোন পার্টটা থেকে কটা হয়? অ্যান্টেরিয়র থেকে হয় 6টা, এই পোস্টেরিয়র থেকে হয় 2টো। তাহলে কটা হলো? টোটাল 8টা। বাকি থাকছে একটা। এই একটা হয় মিডিল পার্ট থেকে, মিডিল পিটুইটারি। এই মিডিল পিটুইটারি থেকে কটা হরমোন খরিত হয়? একটা। ওকে, 6টা, 2টো, একটা। এখান থেকে যে হরমোনটা খরিত হয় একটা, তার নাম আগে মুখস্থ করি। তার নাম আমরা সবাই জানি MSH।
এর নাম হলো মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। কেন এরকম নাম? পিটুইটারি হরমোন নিয়ে একটু পরে ডিসকাশন করবো, ওখানে গিয়ে বলছি। এই অ্যান্টেরিয়র পার্ট থেকে হরমোন খরিত হয়। আমি এখানে অ্যান্টেরিয়র পার্টের হরমোনগুলোর নাম নিচ্ছি। এটা ধরো অ্যান্টেরিয়র, এখান থেকে খরিত হয় কটা হরমোন? টোটাল 6টা। এই 6টা হরমোনের নাম কি? এক নামিত হয় 6টা হরমোন: এফএসএইচ, এলএইচ, জিএইচ মানে গ্রোথ হরমোন, টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন এবং প্রোল্যাকটিন। এই দুটোকে একত্রে বলা হয় গোনাডোট্রপিন হরমোন। ঠিক আছে, জিএনএইচ বলা হয়ে থাকে বা গোনাডোট্রপিন হরমোন বলা হয়ে থাকে। এখন এই যে 6টা হরমোনের নাম লিখলাম, এর সঙ্গে কি রিলেটেবল একটু পরে আমি তোমাদেরকে ডিসকাস করছি। পোস্টিরিয়র পার্ট থেকে হয় কটা হরমোন খরিত? আমি বললাম 2টো হরমোন খরিত হয়। পোস্টিরিয়র পার্ট থেকে 2টো খরিত হরমোনের নাম কি? 1 নম্বর হরমোনের নাম হলো এডিএইচ, 2 নম্বরের নাম হলো অক্সিটোসিন। আশা করি তোমরা পিটুইটারি কতগুলো হরমোন খরিত হয় প্রত্যেকটা নাম জেনে গেছো। অ্যান্টেরিয়র পার্ট থেকে খরিত হয় 6টা হরমোন, আমার সঙ্গে রিপিট করো। 1 নম্বর হলো এফএসএইচ, 2 নম্বর হলো এলএইচ, 3 নম্বর হলো টিএসএইচ, 4 নম্বর হলো এসিটিএইচ, 5 নম্বর হলো প্রোল্যাকটিন এবং 6 নম্বর কি দেখতে পাচ্ছ? এসিটিএইচ। ঠিক আছে, এই গ্রোথ হরমোন। এই 6টা হরমোন খরিত হয় কোথা থেকে? অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। আর মাঝখান থেকে মিডিল থেকে খরিত হয় এমএসএইচ। এম ফর মিডিল, মনে রাখবে। এমএসএইচ কোথা থেকে খরিত হয়? মিডিল পার্ট থেকে। আর পোস্টার থেকে খরিত হয় 2টো, একটা হলো এডিএইচ আর একটা হলো অক্সিটোসিন। এই 6টা হরমোন, এই 9টা হরমোনের নাম যখন তোমার মুখস্থ হয়ে গেছে, তখন তুমি হাইপোথ্যালামাস থেকে খরিত হরমোনের নাম এমনি মুখস্থ করতে পারবে। আশা করি এই জায়গাটা জিনিসটার প্রয়োজন নেই, এই জিনিসটাই মুছে তারপর হাইপোথ্যালামাসটা শুরু করছি। হাইপোথ্যালামাস থেকে খরিত হয় জেনারেলি 2 ধরনের হরমোন। একটার নাম হলো রিলিজিং হরমোন আর একটার নাম হলো ইনহিবিটিং হরমোন। একজনের নাম হলো রিলিজিং হরমোন আর একজনের নাম হলো ইনহিবিটিং হরমোন। এই রিলিজিং হরমোনের কাজ কি? এখান থেকে খরিত হাইপোথ্যালামিক হরমোন ও গিয়ে পিটুইটারির এই সমস্ত হরমোনকে কি করে? রেগুলেট করে। কিসের জন্য? ক্ষরণের জন্য। যে তোমার ক্ষরণের সময় হয়েছে, তোমার কাজ আছে, তুমি খরিত হও। এটা কার কাজ? এই রিলিজিং হরমোন। ধরো কথার জন্য আমি তোমাদেরকে আগের দিনে বলেছিলাম যে হরমোন আমাদের বডির মধ্যে খুব মাইনিউট কোয়ান্টিটি, ট্রেস অ্যামাউন্টে খরিত হয়। আর এই ট্রেস অ্যামাউন্টে খরিত হরমোনই আমাদের কাজের জন্য প্রয়োজনীয়। এর থেকে বেশিও ক্ষতিকারক, কমও ক্ষতিকারক। এবার ধরো যতটুকু প্রয়োজন ততটুকু ক্ষরণ করার জন্য রিলিজিং হরমোন এর উপর কাজ করে এবং একে রিলিজ করে, কিন্তু প্রয়োজন যতটা ততটা খরিত হয়ে গেছে, এর তার থেকেও বেশি খরিত হয়ে চলেছে, তখন এ ক্ষরণ বন্ধ করে দেবে। এ ক্ষরণ বন্ধ করে দিলে এরা খরিত হওয়া বন্ধ হয়ে যাবে। কথার জন্য বলছি, কোনোভাবে যদি ক্ষরণ বন্ধ না করে তখন তো এরা নিশ্চয়ই খরিত হয়ে যাবে, অথবা এ ক্ষরণ বন্ধ হয়ে গেলেও এরা কোনো কারণে খরিত হচ্ছে, তখন এদেরকে বাধা দিতে হবে, ইনহিবিট করতে হবে। তখন এ হাইপোথ্যালামাসে ইনহিবিটিং হরমোন ক্ষরণ করে, যারা গিয়ে এর বিপরীতে কাজ করে এবং একে বাধা দেয় ক্ষরণ হওয়া থেকে। সুতরাং রিলিজিং হরমোন কাজ করে এদের ক্ষরণে, ইনহিবিটিং হরমোন কাজ করে এদেরকে বাধা দিতে। এবার সবথেকে মজার জিনিস কি? এই যে হরমোনগুলো তোমরা নাম মুখস্থ করে নিয়েছো, এই নামগুলোর রিলেটেডই নাম হচ্ছে হাইপোথ্যালামাসের হরমোনের। ঠিক আছে, এই হাইপোথ্যালামাসের হরমোনের কেমন নাম? ধরো এমএসএইচ যে রিলিজ করে তার নাম হলো মেলানোসাইট রিলিজিং হরমোন, এমআরএইচ। আর যে ইনহিবিট করে তার নাম হচ্ছে মেলানোসাইট ইনহিবিটিং হরমোন। কত সহজ নাম বলো তো, মেলানোসাইট রিলিজিং হরমোন। তোমরা শব্দটা সবসময় মনে রাখবে, আর শব্দ থাকা মানে সেটা হাইপোথ্যালামাসের হরমোন, আর আই শব্দ থাকা মানে সেটা কোথাকার হবে? হাইপোথ্যালামাসের। যদিও ইনহিবিটিং হরমোনের পরিমাণটা কম, রিলিজিং হরমোনের পরিমাণটা বেশি। এবার গোনাডোট্রপিন, আমি বলেছিলাম এফএসএইচ এলএইচ দুজনকে মিলে হয় গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। সুতরাং এফএসএইচ এবং এলএইচ এদের দুজনকে একত্রে আমরা বলে থাকি গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, জিএনআরএইচ। কি বলা হয়? জিএনআরএইচ। জিএন শব্দটা কেন লেখা হয়? কারণ আমরা গ্রোথ হরমোনের জন্য পুরো ক্যাপিটাল জি ইউজ করি, তাই ক্যাপিটাল জি এর জন্য কি হবে? জিআরএইচ, গ্রোথ রিলিজিং হরমোন। কিন্তু যেহেতু এখানে জি ইউজ হয়ে গেছে, আর একটা জি ইউজ হবে না, সেই জন্য একে গোনাডোট্রপিনে জিএন ইউজ করা হয়ে থাকে। একইভাবে এই টিএস এর জন্য কি হরমোন করতে হবে? থাইরয়েড রিলিজিং হরমোন। এসিটিএস এর জন্য কি হবে? এসিআরএইচ হরমোন। ঠিক আছে, প্রোল্যাকটিনের জন্য যে হরমোন করতে হবে তার নাম হবে প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। এগুলো হচ্ছে সব রিলিজিং হরমোন। এবার প্রশ্ন যে এই দুটোর জন্য কি কোনো রিলিজিং হরমোন খরিত হয়? না, কারণ আমি তোমাদেরকে বললাম হাইপোথ্যালাসের মধ্যেই সিনথেসিস হয় এই দুটো হরমোন। তাহলে রিলিজিং ইনহিবিটিং ছাড়াও হাইপোথ্যালাসের মধ্যে কিন্তু দুটো হরমোন সিনথেসাইজ হয়। একজনের নাম হলো এডিএইচ, আরেকজনের নাম হলো অক্সিটোসিন। কিন্তু আমরা তো ছোটোবেলা থেকে স্যার পিটুইটারির মধ্যে পড়ে এসেছি যে এডিএইচ এবং অক্সিটোসিন পিটুইটারি থেকে খরিত হয়। আপনি বলছেন এখন হাইপোথ্যালামাস থেকে খরিত হয়, তাহলে কি আমরা ভুল পড়েছি? না, আপনি ভুল বলছেন। কেউ ভুল বলনি, কেউ ভুল পড়োও নি।
এডিএইচ বা অক্সিটোসিন তৈরি হয় হাইপোথ্যালামাসে, সিক্রেশন বা ক্ষরিত হয় এখান থেকে, পোস্টেরিয়র পার্ট থেকে। সুতরাং মনে রাখবে যে এরা যেহেতু এখানে তৈরি হয়ে যাচ্ছে, তাই এদেরকে তো আর রিলিজ করার বা এদেরকে সিনথেসাইজ করার জন্য প্রমোট করার তো প্রয়োজন নেই, অলরেডি এখানে তৈরি হবে, এখানে একটা বিশেষ মেকানিজমের মাধ্যমে এসে জমা হবে, যেটা একটু পরে আরও ডিটেলস আমি তোমাদেরকে বলছি। সুতরাং এই দুটো হরমোনের কিন্তু কোনো রিলিজিং হরমোনের প্রয়োজন নেই। এরপর হচ্ছে ইনহিবিটিং হরমোন। এখানে ইনহিবিটিং হরমোন সবার কিন্তু তৈরি করে না, মেনলি যা তৈরি করে সেটা হলো প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোনকে পিআইএইচ বলা হয়, এরই অপর নাম হচ্ছে ডোপামাইন। কি নাম? ডোপামিন। আর একটা হরমোন আছে যার বিরুদ্ধে কাজ করে, তার নাম হলো গ্রোথ হরমোন। রিলিজিং হরমোনের বিরুদ্ধে কাজ করে একজন, তার নাম হলো গ্রোথ ইনহিবিটিং হরমোন, একে বলা হয় সোম্যাটোস্ট্যাটিন। কি বলা হয়? সোম্যাটোস্ট্যাটিন। এই নামটার কি মানে, এটাও যখন গ্রোথ হরমোন পড়াবো তখন ওখানে গিয়ে ডিটেলসে এটা নিয়ে বলছি। তো এই যে হরমোনগুলোর নাম লিখলাম এই কটা, এগুলোই হচ্ছে হাইপোথ্যালামাসের হরমোন, আর এরা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে ডাইরেক্ট সিক্রেটেড এবং পিটুইটারিতে আসা হরমোন। এবার একটা শব্দ তোমাদেরকে বলি, যেটা তোমরা হয়তো ছোটোবেলা থেকে শুনেই আসছো। আমরা পিটুইটারিকে বলে থাকি মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারিকে কি বলে থাকি আমরা? মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারিকে যেহেতু মাস্টার গ্ল্যান্ড বলা হয়, কি বলা হয়? মাস্টার গ্ল্যান্ড। মাস্টার গ্ল্যান্ডকে বাংলায় কি বলবো? প্রভু গ্রন্থি। এবার দেখো তো, এই প্রভু গ্রন্থি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয়, এরা তো আমরা দেখবো বডির পরবর্তীতে পার্টে, ওখানে যে ছবিটা এঁকেছিলাম ওই এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোর ওপর কাজ করে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এই যে হরমোনগুলো হাইপোথ্যালামাসে, এরা এসে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি কাকে রেগুলেট করছে? পিটুইটারি হরমোন। তাহলে এ যদি মাস্টার হয়, এ তো মাস্টারেরও মাস্টার। সেই জন্য হাইপোথ্যালামাসকে আমরা বলে থাকি মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। কি বলে থাকি? মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। তাহলে মাস্টার গ্ল্যান্ডকে, মাস্টার গ্ল্যান্ড হলো পিটুইটারি, এরও মাস্টার, তাকে আমরা কি বলে থাকি? হাইপোথ্যালামাস, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। এটা হচ্ছে হাইপোথ্যালামাসের হরমোনের আমরা উদাহরণ পড়লাম। এরপর যাব আমরা পিটুইটারি হরমোন। এখান থেকে এর থেকে বেশি আর কিচ্ছু দেবে না, জাস্ট তোমরা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এডিএইচ এবং অক্সিটোসিন তৈরি হয় হাইপোথ্যালামাসে, রিলিজ হয় কোথা থেকে? পিটুইটারি পোস্টেরিয়র পার্ট থেকে। এটা মুখস্থ রাখো। এরপর আমরা যাই পিটুইটারির পার্টে। চলো এগিয়ে যাওয়া যাক। আমি বোর্ডের মধ্যে পিটুইটারির একটা খুব ভালো ছবি আঁকার চেষ্টা করেছি, জানি না কতটা হয়েছে, এটা তোমরা কমেন্ট বক্সে জানো। তো পিটুইটারি যে ছবিটা এঁকেছি তোমাদেরকে দেখে মনে হচ্ছে হাবিজাবি কী সব এঁকেছি, আমি জাস্ট ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো, পিটুইটারি থাকে কোথায় বললাম? আমি বললাম মাথার মধ্যে থাকে। প্রথমে জানতে হবে মাথার মধ্যে কোথায় থাকে। মাথার মধ্যে লোকেশনটা লিখে দিই। সেলা টার্সিকা নামক একটা প্রকোষ্ঠ থাকে। ধরো আমাদের মাথার মধ্যে এরকমভাবে বিভিন্ন বোন আছে। একটা বোন আছে আমাদের মাথার মধ্যে, যেটা মাথার নিচের দিকে অবস্থান করে, মানে খুলির নিচের দিকে অবস্থান করে। আমরা এই বরাবর কাটলে যে বোনটা পাবো, এই বরাবর যদি কাটি, এই মাথার ভিতরে যে বোনটা পাবো তার নাম হলো স্ফেনয়েড। কি নাম? এই বোনটার নাম কি? স্ফেনয়েড। এই স্ফেনয়েড বোনে একটা এই ধরনের প্রকোষ্ঠ আছে যাকে বলা হয় সেলা টার্সিকা। এই প্রকোষ্ঠটার নাম কি? সেলা টার্সিকা। আর এই সেলা টার্সিকা প্রকোষ্ঠের মধ্যে পিটুইটারি গ্রন্থিটা এইভাবে অবস্থান করে দুটো খণ্ড নিয়ে। ঠিক আছে, তাহলে অবস্থান কোথায় তোমাদেরকে যেহেতু জিজ্ঞাসা করে, বলবে স্ফেনয়েড বোনের সেলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত। কে? না পিটুইটারি গ্রন্থি বা পিটুইটারি গ্ল্যান্ড। এখন এই পিটুইটারি গ্ল্যান্ডটার যখন আমি স্ট্রাকচার আঁকবো, এটা কি এঁকেছি? স্ট্রাকচার। এই পিটুইটারি গ্ল্যান্ডটার আমি যখন স্ট্রাকচার আঁকবো তখন এই ধরনের একটা ছবি তোমরা দেখতে পাবে। দেখতেই পাচ্ছ আমি হাইপোথ্যালামাস এই লাল কালার দিয়ে এঁকেছি, হাইপোথ্যালামাস ডিটেক্ট করেছি। এর সঙ্গে লাল কালারের কন্টিনিউতেই একটা জিনিস এঁকেছি। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে যখন হাইপোথ্যালামাসের হরমোন বলছিলাম, আমি বলছিলাম যে হাইপোথ্যালামাস থেকে দুটো হরমোন এডিএইচ এবং অক্সিটোসিন কোথায় তৈরি হয়? হাইপোথ্যালামাসে। কিন্তু ক্ষরিত হয় কোথায়? পোস্টেরিয়র পিটুইটারি থেকে। মনে রাখবে এই হাইপোথ্যালামাসেরই একটা লং পোর্শন যারা হাইপোথ্যালামাস থেকেই মডিফিকেশন হয়ে নেমে এসছে, সেটাই হলো পোস্টেরিয়র পিটুইটারি। তাহলে প্রশ্ন যে তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি যেটাকে আপনি সবুজ কালি দিয়ে এঁকেছেন, সেটা তাহলে কোথা থেকে আসে? এই জিনিসটা জেনারেলি আমাদের যে খাদ্যনালী, এই খাদ্যনালীর জিআইটির একটা ছোট্ট অংশ থেকে কেটে এসে এখানে যুক্ত হয়। এবার বলো তো খাদ্যনালী কোথায়? এখানে। এখান থেকে ধরো খাদ্যনালী শুরু হচ্ছে, আর ব্রেন কোথায়? এখানে। তাহলে এখান থেকে এত দূরে যাওয়া, একটা পার্ট দূরে যাওয়া বলছি আমি। সেই জন্য এই পিটুইটারির এই যে পার্টটা অ্যান্টেরিয়র পিটুইটারি, এরই অপর নাম পার্স ডিস্টালিস। কি নাম? তাহলে কি আপনি বলতে চাইছেন পার্স মানে হলো পার্ট? আপনি কি বলতে চাইছেন পার্স মানে পার্ট? একদমই তাই। আর ডিস্টালিস মানে কি আপনি বলতে চাইছেন যে দূর থেকে আসা একটা অংশ যেটা পিটুইটারির অংশ হয়ে গেছে? একদমই তাই, ঠিকঠাক বুঝেছো। দূর থেকে আসা একটা অংশ যেটা পিটুইটারির সঙ্গে যুক্ত হয়েছে, পোস্টেরিয়র পিটুইটারির সঙ্গে যুক্ত হয়েছে এবং পিটুইটারি গঠন করেছে, তাকে অপর নামে আমরা বলতে থাকি পার্স ডিস্টালিস। তাহলে কি স্যার এরকম পার্স দিয়ে অন্যগুলোরও নাম আছে? একদম আছে। এটা ধরো মিডিল পার্ট, এটা দুজনের ইন্টারমিডিয়েট অর্থাৎ মাঝখানে অবস্থান করে, তাই একে বলে থাকি আমরা পার্স ইন্টারমিডিয়া। কি বলে থাকি?
পার্টস মানে পার্ট, ইন্টারমিডিয়েট মানে ইন্টারমিডিয়েট মাঝখানে একটা অংশ, তাকে বলা হয় মিডিল পিটুইটারি। তার কি স্যার পোস্টেরিয়র পিটুইটারির একটা নাম আছে? হ্যাঁ একদমই, এর নাম হচ্ছে পার্স নার্ভোসা। কি নামের? পার্স নার্ভোসা। এবার প্রশ্ন যে স্যার পার্স নার্ভোসাটা কি? এই যে পিটুইটারির মধ্যে দেখতে পাচ্ছেন একটা নিউরন আছে, নিউরন কার অংশ? নার্ভের অংশ। সুতরাং পিটুইটারির যে অংশে নিউরন বা নার্ভ দ্বারা কোনো জিনিস বাহিত হয়, পিটুইটারির সেই পার্টকে আমি বলবো পার্স নার্ভোসা। এই পিটুইটারি পার্স নার্ভোসা এই পার্টটা কার পার্টের অংশ? হাইপোথ্যালামাস থেকে এই নিউরন দ্বারা নেমে আসা থাকা অংশ, তাই একে বলা হয় থেকে পার্স নার্ভোসা। পার্স মানে পার্ট, নার্ভোসা মানে নিউরন প্রেজেন্ট আছে। স্যার আপনি এই সামনে যে অ্যাডিনো হাইপোথ্যালামাস নিউরো হাইপোথ্যালামাস লিখছেন কিছু বুঝতে পারছি না। দেখো, যুগ যুগান্তরের জন্য একটা কথা তোমরা মনে রেখে দাও, সেটা এই পিটুইটারি অপর নাম হলো হাইপোফাইসিস। পিটুইটারি অপর নাম কি? হাইপোফাইসিস। তাহলে কি স্যার আপনি বলতে চাইছেন নিউরো হাইপোফাইসিস মানে পিটুইটারি একটা পার্ট যে নিউরন কন্ট্রোল করে বা নিউরন পার্টকে নিয়ে গঠিত হয়, তাকে বলা হয় নিউরো হাইপোফাইসিস? একদম, তোমরা তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই তো ধরে নিচ্ছ। হাইপোথ্যালামাসের পিটুইটারি যে পার্ট নিউরনকে কন্টেন্ট করে থাকে তাকে বলা হয় নিউরো হাইপোফাইসিস, এবং যে পার্ট অ্যাডিনো মানে আগে, হাইপোফাইসিস অর্থাৎ পিটুইটারির আগের যে পার্ট তাকে বলা হয় অ্যাডিনো হাইপোফাইসিস। কিন্তু স্যার অ্যাডিনো হাইপোফাইসিস আর অ্যান্টেরিয়র তো একই মানে হয়ে গেল, দুটোই তো আগে, দুটোই আগে একই। কিন্তু এনসিআরটি বলছে অ্যাডিনো হাইপোফাইসিস যখন তুমি বলবে তখন কিন্তু তুমি শুধু অ্যান্টেরিয়র বলবে না, এর সঙ্গে মিডিলকেও যুক্ত করে দেবে। কাকে যুক্ত করে দেবে বলছে? এর সঙ্গে মিডিলকেও যুক্ত করে দেবে। সুতরাং অ্যাডিনো হাইপোফাইসিসের মধ্যে দুটো জিনিস আসবে, একটা হলো মিডল পিটুইটারি আর একটা হলো অ্যান্টেরিয়র পিটুইটারি। আর বলছে নিউরো হাইপোফাইসিসের মধ্যে দুটো জিনিস আসবে, পিটুইটারির একটা পার্ট আসবে সেটা হলো পোস্টেরিয়র পিটুইটারি, কিন্তু এর সঙ্গে আর একটা পাশ আছে তার নাম হলো ইনফান্ডিবুলাম। স্যার ইনফান্ডিবুলাম কি? ইনফান্ডিবুলাম হলো এই যে হাইপোথ্যালামাসের সঙ্গে পিটুইটারি যুক্ত আছে না, এখানে ছোট্ট একটা সুতোর মতো জিনিস আছে যে পিটুইটারিকে এরকম ঝুলিয়ে রেখেছে, তাকে আমরা বলে থাকি স্টক। কি বলে থাকি? মানে ঝোলানো একটা অংশ, মনে রাখবে, তার নাম হলো ইনফান্ডিবুলাম। এই ইনফান্ডিবুলাম এবং পোস্টেরিয়র দুটোকে একসঙ্গে মিলে আমরা বলে থাকি নিউরো হাইপোফাইসিস। তোমরা মনে রাখবে যে ইনফান্ডিবুলাম দিয়ে নার্ভটা যেহেতু এসছে এবং পোস্টেরিয়র পিটুইটারি দিকে গেছে, দুটোতেই নার্ভ আছে, সেই জন্য একে বলা হয় নিউরো হাইপোফাইসিস। নিউরো শব্দটা কোথা থেকে এসছে? নার্ভ থেকে এসছে, এটা কিন্তু একদমই ভুলবে না। সুতরাং আশা করি তোমরা এই পার্টটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ বুঝতে তো পেরেছি, কিন্তু স্যার এই ছবিটা তো বললেন না এটা কী জিনিস। দেখো, এটা আমি এই ছবিটা আঁকার চেষ্টা করেছি একটা পোর্টাল সিস্টেম। কি আঁকার চেষ্টা করেছি? একটা পোর্টাল সিস্টেম। স্যার পোর্টাল সিস্টেম কি? পোর্টাল সিস্টেম কিছুই না, জাস্ট যার মাধ্যমে ব্লাড যায়, ঠিক আছে? এটা ডিটেলসে আমি এখন বলবো না, শুধু মনে রাখো যার মাধ্যমে ব্লাড যায় বা কোনো জায়গায় সার্কুলেশন গিয়ে থাকে। তো পোর্টাল সিস্টেম এরকমভাবে অবস্থান করে কোথায়? পিটুইটারি এবং হাইপোথ্যালামাসের মাঝে। এই হাইপোথ্যালামাস থেকে বেশ কিছু হরমোন, কিছুক্ষণ আগে যেগুলো লিখেছিলাম রিলিজিং হরমোন বা ইনহিবিটিং হরমোন, ওরা কি হয়? এখান থেকে ক্ষরিত হয় এবং এই পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে ব্লাডের মাধ্যমে এখানে আসে। স্যার আমরা তো আগেই পড়েছি যে হরমোন ব্লাডের মাধ্যমে সব জায়গাতে ক্ষরিত হয়, তাহলে কি স্যার আপনি বলতে চাইছেন এখানে ডাইরেক্ট ক্ষরিত হবে আর এই ব্লাডে মিশে যাবার ডাইরেক্ট চলে আসবে? একদমই তাই, তোমরা যথেষ্ট ব্রিলিয়ান্ট, এই তো ধরে নিচ্ছ সব। তাহলে তোমাদেরকে যদি কোশ্চেন জিজ্ঞাসা করে যে এমন কিছু হরমোনের নাম বলো যারা ব্লাডের মাধ্যমে ক্ষরিত হয়, ব্লাডের মাধ্যমে বাহিত হয় না, নিউরনের মাধ্যমে বাহিত হয়, অ্যান্সার কী হবে তখন? এই যে এখানকার হরমোন, এখান থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয় বলেছিলাম একটু আগেই। আমি দুটো হরমোনের নাম কিন্তু তোমাদেরকে বলেছিলাম। একটা হরমোনের নাম কি ছিল? এডিএইচ, আর একটা নাম ছিল অক্সিটোসিন। এই দুটো হরমোন কিন্তু কিসের মাধ্যমে যাচ্ছে? নার্ভের মাধ্যমে। কিসের মাধ্যমে যাচ্ছে? নার্ভের মাধ্যমে। স্যার সেই জন্যই তো এর নাম পার্স নার্ভোসা, স্যার এর জন্য তো এর নাম নিউরো হাইপোফাইসিস। এটাই হচ্ছে পিটুইটারির স্ট্রাকচার। এবার পিটুইটারি দিয়ে ক্ষরিত হরমোনগুলো কিছুক্ষণ আগেই বলেছি, আমি জাস্ট রাফ হিসাবে এখানে লিখছি। দেখো তাহলে পার্স ইন্টারমিডিয়েট, এর নামে কি? মিডিল পিটুইটারি। এখান থেকে ক্ষরিত হয় এমএসএইচ হরমোন। পোস্টেরিয়রের দুটো নাম হয়ে গেছে, এরপর অ্যান্টেরিয়রের বাকি আছে কি কি? আবার একবার লিখে দিই তোমাদের সুবিধার জন্য। এফএসএইচ, এলএইচ, টিএসএইচ, এসিটিএইচ, এর সঙ্গে কী হচ্ছে? গ্রোথ হরমোন এবং প্রোল্যাকটিন। একদম ঠোঁটস্থ করে নাও, এই ছটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে ক্ষরিত হরমোন, এই একটা হচ্ছে মিডিল পিটুইটারি থেকে ক্ষরিত হরমোন, আর একটা হচ্ছে এখান থেকে। স্যার আপনি সবই বললেন, কিন্তু এনসিআরটির একটা শব্দ যেন ভুলে গেলেন। এনসিআরটি বলছে যে স্যার উন্নত প্রাণীদের ক্ষেত্রে তো মিডিল পিটুইটারি পাওয়া যায় না। আপনি তাহলে স্যার কী করে বলছেন? এটা কি মানুষে রেখেছেন না ছাগলে রেখেছেন? একদমই মানুষেরই এঁকেছি। পিটুইটারি বলছে যে মিডিল পিটুইটারি আলাদাভাবে পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু কার সঙ্গে যুক্ত হয়ে যায়? অ্যান্টেরিয়র পিটুইটারির সঙ্গে। সেই জন্য দেখো এই মিডিল পিটুইটারিকে আমি অ্যান্টেরিয়র পিটুইটারির ভাগের মধ্যে এঁকেছি। সেই জন্য বলেছিলাম যে মিডিল পিটুইটারি অ্যান্টেরিয়র পিটুইটারির সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে কি? অ্যাডিনো হাইপোফাইসিস। কি তৈরি করে?
অ্যাডিনো হাইপোফাইসিস। এটা কিন্তু মাথার মধ্যে খুব ভালোভাবে রেখো, এটাই হলো পিটিউটারি গ্ল্যান্ডের কিন্তু পুরো স্ট্রাকচার, সেখান থেকে ক্ষরিত হরমোন। এরপর প্রত্যেকটা হরমোন ধরে ধরে আজকে আমি পিটিউটারি হরমোনের যে এগুলো আছে ডিসকাস করবো, যতটা হবে। ভিডিও 30 মিনিট পর্যন্তই হবে, তারপরে যদি থেকে যায় সেটা আমরা পরের পার্টে চেষ্টা করব অ্যাড করে দেওয়ার। ওকে, চলো এগিয়ে যাওয়া যাক পিটিউটারি প্রথম হরমোন এডিএইচ এবং অক্সিটোসিনের দিকে। খুব ছোট ছোট ভাষায় এনসিইআরটি লাইনের উপর কভার করব, কারণ এটা হচ্ছে পুরোটাই নিটের ক্লাস, আমাদের দরকার একটা নিটের সিট। চলো এগিয়ে যাওয়া যাক।